বাংলাদেশে যা দেখার দায়িত্ব সব আমি প্রধানমন্ত্রী মোদির উপরে ছেড়ে দিলাম। যে বাংলাদেশের দায়িত্ব আমি আমার প্রিয় বন্ধু নরেন্দ্র মোদির উপরে ছেড়ে দিলাম, এই কথা ডোনাল্ড ট্রাম্প আমেরিকাতে বসে প্রেস ব্রেকিং নিউজ সেটি হচ্ছে আওয়ামী লীগের অবশেষে কপাল খুলে গেল। সেটি হচ্ছে অন্তর্বর্তীকালে সরকার প্রধান ডক্টর ইউনূস তিনি শাহাবুদ্দিন চোপ্পুর সাথে কথা বলতে যাচ্ছেন, কিংবা একটা জরুরিভাবে একটা মিটিং করতে যাচ্ছে। আসলে বাংলাদেশের বিষয়ে সবকিছু ভারতের উপরে ছেড়ে দিচ্ছি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন একটি মন্তব্যে যখন সারা দেশে তোলপাড় চলছে, নানান পক্ষ নানানভাবে বিশ্লেষণ করার চেষ্টা করছে, ঠিক সেই মুহূর্তে আমাদের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি নিজে আমেরিকা থেকে ট্রাম্পের একটা বড় বক্তব্য আসা, যেখানে তিনি নিজের মুখে বলছেন যে বাংলাদেশের পুরো সিচুয়েশন আমি মোদির উপর ছাড়লাম। এবং তারপর একটা বড় সড় ডেভেলপমেন্ট সামনে এসেছে, সেটা হচ্ছে ভারত বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনী ফেব্রুয়ারি মাসের 17 থেকে 20 তারিখ গোল টেবিল। এবার কি তাহলে বাধ্য হয়ে চাপে পড়ে ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করবেন? আসসালামু আলাইকুম। শেখ হাসিনা সরকার আওয়ামী লীগ সরকার পালিয়ে যাওয়ার পর বর্তমানে ক্ষমতা আছেন নোবেলজয়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আর এই নোবেলজয়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থাকাকালীন আজকে সারা বাংলাদেশে যেসব চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে তার মধ্যে থেকে আমি আপনাদেরকে এমন কিছু বাছাই করা ভিডিও ফুটেজ দেখাবো যা দেখলে আপনারা সত্যি রীতিমতো অবাক হয়ে যাবেন। তাই বলছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন, তাহলে সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো চলুন আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিও ফুটেজ গুলো আমরা প্রমাণ সহকারে তার আগে দেখে আসি। বাংলাদেশে যা দেখার দায়িত্ব সব আমি প্রধানমন্ত্রী মোদির উপরে ছেড়ে দিলাম। এই কথা আপনি নিজের কানকে বিশ্বাস করতে পারছেন? এই কথা আমি যে বললাম যে বাংলাদেশের দায়িত্ব আমি আমার প্রিয় বন্ধু নরেন্দ্র মোদির উপরে ছেড়ে দিলাম, এই কথা ডোনাল্ড ট্রাম্প আমেরিকাতে বসে প্রেস শব্দই বার হচ্ছে না, আশ্চর্যের গুতোয় প্রেস কনফারেন্স করে সারা বিশ্বকে শুনিয়ে দিল বাংলাদেশের দায়িত্ব মোদি সরকারের উপরে আমি ছেড়ে দিলাম। নিজের কানকে বিশ্বাস করতে পারছেন এই কথা? তিনি বলেছে, আমি রিপোর্ট সহকারে এই ভিডিও তো আপনাদের জন্য এনেছি ডোনাল্ড ট্রাম্পের মুখ থেকে বার হওয়া সেই কথা শোনানোর জন্য। কিন্তু সত্যি কথা বলুন তো, দেখুন পুরো ব্রেকিং নিউজ, একেবারে টপ স্টোরিতে এসে গিয়েছে এই সমস্ত খবর যে ডোনাল্ড ট্রাম্প কি বলল, কেন বলল, কি বলল, সব শোনাবো, বিশ্লেষণ করব। কিন্তু তার আগে এই আশ্চর্যটা একটু শেয়ার করে নিই। আমি সত্যি বলছি, ডোনাল্ড ট্রাম্প হ্যাঁ বাংলাদেশের পক্ষে কিছু কথা বলবে, বাংলাদেশ নিয়ে কথা হবে, আমরা সবাই আশা করেছিলাম। কিন্তু ডোনাল্ড ট্রাম্প এরকম সরাসরি খুলেআম বলে দেবে যে নরেন্দ্র মোদির দায়িত্ব বাংলাদেশে কি হবে না হবে। এবার তো ইউনূস সাহেবের মুখে, ইউনূস সমর্থকদের মুখে পুরো গালে মাছি পড়ে গেল। আর এবার তো খেলা পুরো ঘুরে যাবে। কি করে ঘুরে যাবে আমরা বিশ্লেষণে আসছি, কিন্তু তার আগে ধীরে ধীরে আমরা একটু এগোই। অনেক গুরুত্বপূর্ণ ভিডিও। এই ইউনূস সাহেব জামাত শিবিররা দাবি করছিল না ইউনাইটেড স্টেট আমেরিকাতে যে সরকারি বদলাক না কেন তাদের যে ফরেন পলিসি সেটা বদলায় না। এ তো বদলে একেবারে 360 ঘুরে চাঁদ পৃথিবী পর্যন্ত এত ডিফারেন্সে বদলে গেল। রিয়েলি বলছি, রিয়েলি আমি সত্যি আশ্চর্য হয়েছি। ডোনাল্ড ট্রাম্প এরকম একটা কথা বলবে আমি সত্যি আশ্চর্য হয়েছি। এই যে দেখুন ব্রেকিং নিউজে পরিণত হয়েছে। শুধু ভারতীয় মিডিয়া না, সারা বিশ্ব মিডিয়া এই খবর কভার করছে। মাত্র 2 ঘন্টা আগে ব্রেক হয়েছে এই খবরটা। এখানে দেখুন, ট্রাম্প ডিনাইস ইউএস ডিপ স্টেট রোল ইন বাংলাদেশ ক্রাইসিস, সেস আই উইল লিভ ইট টু পিএম মোদি। মানে কোনো ডিপ স্টেট বাংলাদেশে এই অঘটন ঘটিয়েছে সেটা একটু অস্বীকার করে তিনি বলছে যে বাংলাদেশের দায়িত্ব পুরোপুরি আমি মোদির হাতে ছেড়ে দিলাম। আচ্ছা, এটাকে আমরা একটু বাংলায় করি, তাহলে দর্শকদের বুঝতে আরো সুবিধা হবে যে ব্রেকিং নিউজে কি বলা হচ্ছে। আমি বাংলাদেশকে প্রধানমন্ত্রী মোদির কাছে ছেড়ে দিচ্ছি। ট্রাম্প বলছেন বাংলাদেশ সম্পর্কে সিদ্ধান্ত তিনি প্রধানমন্ত্রী মোদির ওপরে ছেড়ে দিয়েছেন। প্রধানমন্ত্রী মোদির মার্কিন সফর এটা আলাদা জিনিস। প্রধানমন্ত্রী মোদির মার্কিন সফরের লাইভ আপডেট, মোদি এবং এই লাইভ আপডেট, মোদি ট্রাম্পের সরাসরি সাক্ষাৎ। এখানে দেখুন, বাংলাদেশ সংকটে মার্কিন গভীর রাষ্ট্রীয় ভূমিকা অস্বীকার করে ট্রাম্প বলেন, আমি বিষয়টি প্রধানমন্ত্রী মোদির উপরে ছেড়ে দেব। আচ্ছা, আমরা যদি একটু এই খবরের ভিতরে যাই এবং এটাকে আমরা যদি একটু বাংলা করে নিয়ে পড়তে চাই, তাহলে এখানে কি দেখতে পাচ্ছি, একটা মিনিট ভীষণ মারাত্মক কিছু ঘটে গিয়েছে, তো আমার হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে গিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলমান বাংলাদেশ সংকটে মার্কিন গভীর রাষ্ট্রীয়, মানে ডিপ স্টেটের কথা বলা হচ্ছে, গভীর রাষ্ট্রীয় সম্পৃক্ততার যে কোনো পরামর্শ প্রত্যাখ্যান করে স্পষ্ট করে দিয়েছেন যে বিষয়টি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পরিচালনা করবেন। আমি শোনাবো ডোনাল্ড ট্রাম্পের মুখ থেকে সেই ভিডিওর কিছু অংশ শোনাবো।
আচ্ছা, এই বিশ্লেষণেও আসছি আমরা পরে। আগে আমরা একটু টাইম লাইনটা দেখে নিই। সেই মোদির সফর, ফ্রান্সে ভীষণভাবে লজ্জিত হয়ে আমাদের প্রধানমন্ত্রী আমেরিকাতে প্রবেশ করে, এই আমেরিকাতে ল্যান্ড করার পর ভারতীয় যে সমস্ত বংশভূত বা ভারতীয় যারা আছে আমেরিকাতে তারা ওয়েলকাম করে। এরপর তুলসী গাওয়ার্ডের সাথে প্রধানমন্ত্রী মোদির বৈঠক হয়। তারপরে ইনিকে মাইকেল জ্যালোনজি নাকি একটা নাম, যা উচ্চারণ করতে পারছি না, আমি পড়াশোনা কম জানি, ওনার সাথে বৈঠক হয়। তিনি এই আপনার সিকিউরিটি, ডিফেন্স এইসব সম্বন্ধীয় রাষ্ট্রদক্ষ। তারপরে আমাদের এলন মাস্কের সাথে বৈঠক হয়, এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, এলন মাস্কের সাথে দুবার বৈঠক হয়েছে। একবার রাষ্ট্রীয়ভাবে, একবার তার ফ্যামিলিগতভাবে, পারিবারিকভাবে বৈঠক হয়েছে। তারপরে আমাদের বিবেক রামাস্বামী এবং তার পিতা এনার সাথে সাক্ষাৎ হয়। এরপরে আসে এই প্রেস মিটিংয়ে শুরুতে আপনাদেরকে একটা মজার বিষয় দেখাতে চাই। এটা শুধুমাত্র মোদিই পারে। একটা মারাত্মক জিনিস দেখাতে চাই, দাঁড়ান আমি একটু টাইম স্ট্যাম্পটা কালেক্ট করে রেখেছি যাতে আপনাদের সময় একদমই নষ্ট না হয়। এই জায়গাটা একটু দেখুন। And we're going to talk about trade. We're going to talk about many things, but it's really an honor to see you, and you have been my friend for a long time. And congratulations on having done a great job. You have been my long time. Thank you very much. जी आपको मिलकर बहुत सम्मान महसूस हो रहा है। মজা এটা না, মজা এইবার ট্রাম্প যে মোদিকে হাত ধরে আমার প্রিয় বন্ধু বলছে, এটা মজা না, মজা আরো আছে। দাঁড়ান, मुझे बहुत खुशी कि आज फिर এই ট্রাম্প কি বলেছে সেটা হিন্দিতে মোদিকে তার ট্রান্সলেটর বুঝিয়ে দিয়েছে। यहाँ पर आए हैं और हम पिछले स्टार्ट में इसकी जरूरत है जो हम देंगे। बाद में बात आती है ट्रेड की, व्यापार की, और इसके अलावा हमें बहुत खुशी है और बहुत ही हमारे लिए एक सम्मान की बात है कि मेरे एक मित्र आज वापस यहाँ आए हैं और उनसे मिलकर मुझे बहुत खुशी है। Would you like to say anything more? No, I'm okay. কি বুঝলেন ট্রাম্প এই মিটিং এর শুরুতে, প্রেস ব্রিফিং এর শুরুতে ট্রাম্প তার বক্তব্য রাখার পর ট্রান্সলেটর সেই বক্তব্যটা মোদিকে শোনানোর পর মোদি বলছে, আর কিছু বলবেন কি আপনি? বলার থাকলে বলুন, তাহলে আমি শুরু করব। সেখানে ট্রাম্প বলছে, না না না, আমার কিছু বলার নেই। আরেকবার সিনটা দেখুন, সিনটা। मुझे बहुत खुशी है। Would you like to say anything more? No, I'm okay. No, I am okay. এখানে কেউ কাউকে অপমানিত সম্মানিতর ব্যাপার না। এখানে এই যে দৃশ্য বা এই যে ভাবভঙ্গি, কথোপকথনের যে ভঙ্গি বিনিময়ের যে ব্যাপার, এটা একমাত্র একটা পরম বন্ধু বা প্রিয় বন্ধুর সাথেই হয়। একজন আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তাকে বলছে, আর কিছু বলবে? বলার থাকলে বলো, নইলে আমি শুরু করব। প্রেসিডেন্ট ওদিক থেকে বলছে, না আমি ঠিক আছি, আমি আর কিছু বলবো না। ওহো ভাই, আচ্ছা এবার আমরা আমাদের সেই কাজের জায়গাটায় যাই। 13 মিনিট 20 সেকেন্ডে আছে সেই বক্তব্যটা। এখানে জার্নালিস্টরা তো বিভিন্ন রকম প্রশ্ন করছে যে এটা কি সেটা কি, বিভিন্ন রকম কথাবার্তা চলছে। সেখানে একটা জায়গায় একজন জার্নালিস্ট জিজ্ঞাসা করছে যে বাংলাদেশে যে তাক্তাপালাট হয়েছে সেখানে ডিপ স্টেটের যে ভূমিকা ছিল সেই বিষয়ে প্রশ্ন আদি করেছে। সেইখানেই ডোনাল্ড ট্রাম্প পরিষ্কার করে দিয়েছে যে এই বিষয়টা আমি আর বলবো না, আপনারা নিজেরাই শুনুন। 13 মিনিট 20 সেকেন্ড কোথায় গেল? 13 মিনিট 20 সেকেন্ড 13 মিনিট 20 সেকেন্ড, এটা 2 সেকেন্ড এসছে। 13 মিনিট 19, শুনুন ভালো করে। And Mr. President, what you would like to say about the Bangladesh issue, because we saw and it is evident that how the deep state of United States was involved to regime change during the Biden administration, and then Muhammad Yunus made Junior Soros also. So what is your point of view about the Bangladesh? And what is the role that the deep state played in the situation in Bangladesh? Well, there was no role for our deep state. It was this is something that the Prime Minister has been working on for a long time and has been worked on for hundreds of years, frankly. I've been reading about it. But I will leave Bangladesh to the Prime Minister. এই হচ্ছে সেই শব্দটা। এই ফ্রান্সের সেই আমাদের মোদিকে অপমানিত করা হয়েছে, এই পাকিস্তানের হানাদার বাহিনীরা 50 বার করে দেখেছে না, এই কথাটা আর কয়েকবার শোনো যে মোদির হাতে আমি তুলে দিলাম। শুনুন না, for hundreds of years, frankly. I've been reading about it. But I will leave Bangladesh to the Prime Minister. Will leave Bangladesh to the Prime Minister. Will leave Bangladesh to the Prime Minister. Has been worked on for hundreds of years, frankly. I've been reading about it. But I will leave Bangladesh to the Prime Minister. হিস্টোরিক বন্ধুরা, হিস্টোরিক। এ ঘটনা হিস্টোরিক।
হিস্টোরিক হিস্টোরিক, আমি বলছি হিস্টোরিক। এবার তাসা, বাদ্যযন্ত্র, ঢাক, ঢোল যা আছে সব নিয়ে বাজান, আমি গ্যারেন্টি দিয়ে বলছি হিস্টোরিক হয়েছে, হিস্টোরিক। এবং এখন থেকেই পট পরিবর্তন শুরু হবে। এবার আসুন আমরা ব্যক্তিগতভাবে একটু বিশ্লেষণ করে দেখি যে এই ছোট্ট একটা স্টেটমেন্টে ডোনাল্ড ট্রাম্পের এই ছোট্ট একটা বক্তৃতাতে কি ইম্প্যাক্ট হতে পারে এবং এই ছোট্ট একটা লাইনের কত বড় মহত্ব রয়েছে এবং এতে কি কি পরিবর্তন আসতে পারে। প্রথম কথা, এই যে ইউনূস সাহেব এত লাফালাফি করছে এবং জামাত শিবির এত লাফালাফি করছে, কিসের জোরে লাফালাফি করছে? এই আপনার পশ্চিমা যে শক্তিটা রয়েছে, ওয়েস্টার্ন যে পাওয়ারটা রয়েছে, বাইডেনের সময় যে সাপোর্ট এই ইউনূস পেয়েছিল, তার বৈদেশিক যে পরিচিতি রয়েছে, রিলেশন রয়েছে, সেগুলোর উপরে ভিত্তি করেই এই এত কিছু লাফালাফি চলছে। এবং আন্তর্জাতিকভাবে যদি বাংলাদেশকে সাপোর্ট করা বন্ধ করে দেয়, বাংলাদেশকে বলতেই ইউনূস সরকারকে এবং বর্তমান এই জামাত শিবিরকে, আন্তর্জাতিক সাহায্য, সাপোর্ট এগুলো যদি বন্ধ হয়ে যায়, তাহলে খেলা পরিবর্তন করতে বেশি তো কষ্ট হবে না। আর আন্তর্জাতিক সাপোর্টের কথা যখন আমরা বলি, তখন মার্কিন প্রেসিডেন্ট কি বলছে সেখানে একটা ভীষণ বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ এক মার্কিন প্রেসিডেন্টের অধীনে পুরো ইউরোপিয়ান কান্ট্রিগুলো রয়েছে, ন্যাটো থেকে শুরু করে আইসিজে, আইসিসি, আন্তর্জাতিক যত সংস্থা রয়েছে সব কিছুই বলতে গেলে চলে মার্কিন প্রেসিডেন্টের আঙুলের ইশারায় ঘোরে। এখন মার্কিন প্রেসিডেন্ট যখন বলে দিল যে বাংলাদেশের দায়িত্ব আমি প্রধানমন্ত্রী মোদির উপরে ছেড়ে দিলাম, এর অর্থ কি বোঝায়? মার্কিন প্রেসিডেন্ট আসবে না বাংলাদেশে কে ক্ষমতায় বসবে, কে ক্ষমতায় বসবে না এগুলো ঠিক করতে। মার্কিন প্রেসিডেন্ট বাংলাদেশে কি হবে সেটা ঘুরেও তাকাতে যাবে না। এবং যখন বলে দিচ্ছে যে বাংলাদেশের দায়িত্ব ছেড়ে দিলাম আমি নরেন্দ্র মোদির উপরে, সেখানে এইবার ভারত তার ইন্টারেস্ট অনুযায়ী যে কোনো কিছু তার রণনীতি সাজাতে পারে। আর সেটা সাজাতে গিয়ে ভারত দ্বিতীয়বার ভাববে না যে বৈদেশিক চাপ আমার উপরে কি আসবে। কারণ খোদ মার্কিন প্রেসিডেন্ট বলে দিয়েছে যে ভাই তোমার যেটা ভালো মনে হয় তুমি সেই হিসাবে কাজ করো। এর আগের একটা ভিডিওতে আমি আপনাদের বলেছিলাম, মনে আছে, যে মার্কিন প্রেসিডেন্ট যদি একবার বলে দেয় যে তোমার যেভাবে যা কিছু করার আছে করে নাও, আমার এই ইন্টারেস্টগুলো আছে ভাই ইন্দো প্যাসিফিকে, সেগুলো দায়িত্ব তোমাকে নিতে হবে। ইন্দো প্যাসিফিকে আমার এই ইন্টারেস্টগুলো তুমি সফল করে দাও, তারপরে বাংলাদেশ নিয়ে তুমি যা ইচ্ছা করো। এরকম একটা বক্তব্য মার্কিন প্রেসিডেন্টের দিক থেকে আসতে পারে। এখন দেখছি সেরকম বক্তব্যই এসে গিয়েছে। সুতরাং এখন খেলা ঘুরতে বেশি সময় লাগবে না। কারণ ইউনূসের আন্তর্জাতিক যে গ্রহণযোগ্যতা, আন্তর্জাতিক যে সাপোর্ট, সেটা পুরোপুরি এখন ধ্বংস হতে আমরা দেখতে পাচ্ছি। এবং ডোনাল্ড ট্রাম্প যেহেতু বলে দিয়েছে যে এখন সারা বিশ্বের সামনে যখন বলে দিয়েছে যে বাংলাদেশের দায়িত্ব আমি মোদির উপরে ছেড়ে দিলাম, সুতরাং এবার চাপ আরো বাড়তে থাকবে। ইউরোপিয়ান কান্ট্রি থেকে শুরু করে আর আমেরিকা থেকে শুরু করে যে কোনো কান্ট্রির চাপ আরো বাড়তে থাকবে ইউনূস সরকারের উপরে। এখন এরা হয়তো বলতে পারে যে ও বিদেশে কে কি মনে করলো, আমাদের তাতে কিছু এসে যায় না, আমরা কোনো মতেই আওয়ামী লীগকে আবারও বাংলাদেশের ক্ষমতায় আসতে দেব না। তাহলে এটা একদম ভুল হবে। কারণ এটা দেশ, এটা পাড়ার কোনো মহল্লার কোনো দখলদারি নয় যে তোমার কথা মতো সব চলবে। এখানে আন্তর্জাতিক দিক থেকে সমস্ত বিষয় বিবেচনা করে এরকম একটা কথা বলা যেতে পারে যে কার প্রভাব খাটবে কি কার প্রভাব খাটবে না। সুতরাং এখনো দেখার অনেক বাকি আছে। আর এই বিষয়ে পরবর্তী বাংলাদেশের বিষয়ে সবকিছু ভারতের উপরে ছেড়ে দিচ্ছি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন একটি মন্তব্যে যখন সারা দেশে তোলপাড় চলছে, নানান পক্ষ নানানভাবে বিশ্লেষণ করার চেষ্টা করছে, ঠিক সেই মুহূর্তে আমাদের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি নিজে এবার বিস্ফোরক একটি মন্তব্য করলেন। এবং আমি মনে করি একই সঙ্গে বিতর্কিত মন্তব্য। তার জায়গা থেকে এই ধরনের মন্তব্য কোনোভাবেই সমীচীন নয় বলে আমি মনে করি। তিনি বলেছেন যে বাংলাদেশ নিয়ে অপপ্রচার চালাতে গিয়ে ট্রাম্পের কাছে গিয়েও সুবিধা করতে পারেনি একটি পক্ষ। এই কথাটি কোথায় বলেছেন? শনিবার জাতীয় ঐক্য কমিশনের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে বৈঠকটি ছিল, সেই বৈঠকে বক্তব্য দেওয়ার সময় তিনি এই মন্তব্য করেছেন। আচ্ছা, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব কি তিনি নিজের উচ্চতা সম্পর্কে ভুলে গেছেন, অথবা তার মুখ থেকে যার যা ইচ্ছে খুশি বের করে নিয়ে আসার চেষ্টা করছেন? অনেকেই তার সরকারের মধ্যে যারা রয়েছে, তার আশেপাশে যারা রয়েছেন, তার মুখ থেকে তো আমরা এই ধরনের মন্তব্য আশা করি না। যদিও এর আগে তিনি নানান ধরনের বিতর্কিত মন্তব্য করে যাচ্ছেন। মানে অনেকে বলেন সহজ সরল মন্তব্য করছেন, আমার কাছে সেগুলো সহজ সরল মন্তব্য নয়, একটু অন্য ধরনের মনে হয়। যাই হোক, এখন এই যে বললেন যে একটি পক্ষ ডোনাল্ড ট্রাম্পের কাছে গিয়েও সুবিধা করতে পারেনি একটি পক্ষ,
নালিশ করতে গিয়েছিলেন, এই একটি পক্ষ কে? নিশ্চয়ই তিনি শেখ হাসিনাকে মেন করেননি। শেখ হাসিনা যদি পলিটিক্যাল অ্যাসাইলাম নিয়ে যুক্তরাষ্ট্রে থাকতেন, কোনো একভাবে সে দেশের প্রেসিডেন্টের সঙ্গে দেখা করে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে নালিশ করছেন বা আওয়ামী লীগের পক্ষ থেকে কেউ গিয়ে নালিশ করছেন, সেক্ষেত্রেও কি তিনি এই ধরনের মন্তব্য করতে পারতেন তার জায়গা থেকে? তর্কের খাতিরে ধরে নিলাম যে সেক্ষেত্রে হয়তো তিনি করতে পারতেন। তার কারণ এর আগে আমরা দেখেছি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি তো যা মুখে আসতেন বলে ফেলতেন, যার সম্পর্কে যেমন ইচ্ছে মন্তব্য তিনি করে ফেলতেন, যেগুলো বাংলাদেশের মানুষ কখনোই ভালোভাবে নেয়নি। যে কথাগুলো আওয়ামী লীগের দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণীর বা তৃতীয় সারির রাজনৈতিক নেতাদের মন্তব্য করার কথা বা করলেও আমরা মেনে নিতাম, সেই কথাগুলো তিনি সবসময় প্রধানমন্ত্রীর আসনে বসে করেছেন। এখন আমরা দেখছি ডক্টর মোহাম্মদ ইউনূস সেই কথাগুলো বলছেন। এই মন্তব্যটি, ডোনাল্ড ট্রাম্পের এই মন্তব্যটি বা এই কথাটি কোথা থেকে এসেছে? যুক্তরাষ্ট্র এবং ভারতের মতন দুই রাষ্ট্রের দ্বিপাক্ষিক বৈঠক সংক্রান্ত সংবাদ সম্মেলনেই তো ডোনাল্ড ট্রাম্প এই কথা বলেছেন। এবং এটা সত্য যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি তো তার জায়গা থেকে নানান বিষয় উত্থাপন করবেন তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে, তো সেই জায়গাতে অবশ্যই খুব স্বাভাবিকভাবে বাংলাদেশের প্রসঙ্গটি আসবে। আমি নরেন্দ্র মোদীকে কোনো অবস্থাতেই সমর্থন করছি না, কিন্তু আমি বলছি সবকিছু ডেকোরাম সম্পর্কে। তো এই একটি পক্ষ তাহলে ভারত, তিনি ভারতকে মেন করেই বলেছেন। আমরা শুক্রবার ট্রাম্পের এই বক্তব্যকে কেন্দ্র করে আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুলের ফেসবুকে একটি স্ট্যাটাস দেখলাম, যদিও সেটা আরেকজনে তিনি শেয়ার করেছেন, তিনি সহমত পোষণ করেছেন, বিধায়িত্ব শেয়ার করেছেন। সেটি নিয়েও নানান ধরনের সমালোচনা হচ্ছিল যে কেন সরকারের পক্ষ থেকে এই ধরনের মন্তব্য করতে হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে যেটুকু মানুষ বিশ্লেষণ করছেন, যেই পক্ষ, যে নরেন্দ্র মোদী আসলে ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে যা কিছু আশা করেছিলেন বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের বিষয়ে, সেক্ষেত্রে তিনি আশাহত হয়েছেন। এগুলো এক পক্ষের বিশ্লেষণ। আবার আরেক পক্ষ বলছে যে না, ভারত যা চেয়েছে হয়তো ডোনাল্ড ট্রাম্পকে কনভিন্স করতে পেরেছে। যেটি হোক না কেন, এই যে দুই পক্ষের মধ্যে বৈঠক, সেই বৈঠকে যদি মনে হয় যে ভারতের কথা ট্রাম্প গেলেনি, তার সমর্থন আদায় করতে পারেনি বাংলাদেশের বিরুদ্ধে এমন কিছু, তাহলে কি আমরা খুশিতে গদগদ হয়ে এ ধরনের মন্তব্য করব? অন্তত ডক্টর মোহাম্মদ ইউনূসের আসন থেকে, প্রধান উপদেষ্টার পদ থেকে। এর মানে কি দাঁড়ায়? মানেটি এরকম যে এখনো আমরা যুক্তরাষ্ট্রের দিকে তাকিয়ে আছি, যুক্তরাষ্ট্র ভারতের কথা শোনেনি বিধায় আমরা বিশাল আকারে বেঁচে গেলাম। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার যুক্তরাষ্ট্রের ভয়ে অতিষ্ঠ ছিল, সন্ত্রস্ত ছিল। যুক্তরাষ্ট্র যদি বেঁকে বসে তাহলে বর্তমান সরকারের অনেক কিছু ঘুরে যেতে পারে। এরকম বিষয় থাকতে পারে, আমাদের মধ্যে, আমাদের সাধারণ মানুষের মধ্যে আলোচনা চলতে পারে, কিন্তু সেইগুলো কেন এভাবে এক্সপোজ করা হবে তার জায়গা থেকে? এবং এই ধরনের কথা বলার সঙ্গে সঙ্গে সাধারণ মানুষের যে আশঙ্কা যে যুক্তরাষ্ট্র যা চাইবে তাই হবে অথবা ভারত যা চাইবে তাই হবে, সেইগুলো কি প্রতিষ্ঠিত করার চেষ্টা চলছে? তিনি ইলন মাস্কের সঙ্গে কথা বলেছেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে, বাংলাদেশে বিনিয়োগ করবে। এটি মনে করার কোনো কারণ নেই যে ইলন মাস্ক বাংলাদেশে বিনিয়োগ করবে আর এটির মধ্য দিয়ে ট্রাম্পের করার সমর্থনটি বর্তমান সরকার পেয়ে গেল। কোনো কারণ নেই, তারা ব্যবসার জায়গা থেকে ব্যবসা করবে, খুব স্বাভাবিক। তাদের তো আরো নানান এজেন্ডা রয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন ওই বক্তব্যে, অতীতে দেশকে একটা তামাশায় পরিণত করা হয়েছিল, আইন বলে কিছু ছিল না, যারা আত্মত্যাগ করেছে তারা আমাদের একটা নতুন বাংলাদেশের জন্য প্রস্তুত হওয়ার দায়িত্ব দিয়ে গেছে। খুব ভালো কথা। অতীতে দেশকে একটা তামাশায় পরিণত করা হয়েছিল। হ্যাঁ, অবশ্যই তামাশায় পরিণত করা হয়েছিল। আওয়ামী লীগ যা ইচ্ছে তাই করছিল, বিভিন্ন ক্ষেত্রে এমন এমন কাজ করা হচ্ছিল যে সার্কাস খেলা দেখানো হচ্ছিল, এরকম তো মানুষের মুখে মুখে রটেছিল। কিন্তু মাত্র 6 মাসে কি মানুষ এখন সেগুলো বলছে না? তামাশা কি চলছে না? ঘুষ দুর্নীতি কি সেভাবে বন্ধ হয়েছে? হেলিকপ্টার বিলাসিতা কোন কোন উপদেষ্টার আমরা দেখতে পাচ্ছি হেলিকপ্টার ছাড়া চলতে পারেন না। অন্তত এই তামাশা তো এর আগে দেখা যায়নি, সেটা তো আমরা দেখছি। বিচার বহির্ভূত হত্যা কি হচ্ছে না? শুরু হয়নি? এবং আইন শৃঙ্খলা রক্ষার নামে যে অপারেশন ডেভিল হান্ট শুরু হয়েছে, সেটি কি তামাশায় পরিণত হয়নি?
নিরীহ মানুষজনের কি আটক হচ্ছে না, অথবা শুধুমাত্র একটি দলকে টার্গেট করে এই অপারেশন পরিচালিত হচ্ছে না? এই অপারেশন চলাকালীন সময়ে আমরা দেখছি যে পুলিশকে চেক করছে কোন একটি পক্ষ। যেখানে পুলিশ অপরাধীদের চেক করবে, বডি সার্চ করবে, সেখানে পুলিশের বডি চেক করা হচ্ছে। মায়ের বুক থেকে সন্তানকে কেড়ে নেওয়া হচ্ছে, তুলে নেওয়া হচ্ছে, পুলিশ নির্বাক দাঁড়িয়ে আছে। এসব দৃশ্য কি আমাদেরকে দেখতে হচ্ছে না? ইতিহাস ঐতিহ্য মুছে দেওয়া হচ্ছে, বুলডোজার সন্ত্রাস করা হচ্ছে, পাকিস্তানি এজেন্টদের মাধ্যমে বুলডোজার সন্ত্রাস করা হচ্ছে, সরকার থামাতে পারছে না। এটি কি তামাশা নয়? মানুষ তো বলছে যে দেশে কোনো সরকার নাই। ওই সময়গুলোতে যা চলেছে, মাঝে 2-4 দিন বুলডোজার দিয়ে সারা দেশে যে অরাজকতা শুরু হলো, নৈরাজ্য শুরু হলো, যারা আত্মত্যাগ করেছেন, যাদের আত্মত্যাগের কথা প্রধান উপদেষ্টা তুলে ধরলেন, তাদের সঙ্গে কি প্রতারণা করা হচ্ছে না? তারা কি এই বাংলাদেশ চেয়েছিল গণঅভ্যুত্থানের মাধ্যমে? তারা কি স্বৈরাচার মুক্ত বাংলাদেশে এই ধরনের দৃশ্য দেখতে চেয়েছিল? চায়নি, তাই না? তাহলে তো অবশ্যই তাদের আত্মার সঙ্গে প্রতারণা করা হচ্ছে। গণতান্ত্রিক অধিকার কি নিশ্চিত হয়েছে? গণমাধ্যমের অধিকার নিশ্চিত হয়েছে? গণমাধ্যম স্বাধীনভাবে কথা বলতে পারছে? সবকিছু সেলফ সেন্সরশিপের মধ্যে চলছে। এবং আমাদের মতো গুটি কয়েক মানুষ যারা সমালোচনা করছে সরকারের বিভিন্ন অসঙ্গতি, অনিয়মের বিরুদ্ধে কথা বলছি, তাদেরকে তো নানান ধরনের হুমকি দেওয়া হচ্ছে, নানানভাবে হুমকি দেওয়া হচ্ছে। এই কথা শুধু আমি বলছি না, আরো অনেকে বলছেন, অন দ্য রেকর্ড বলছেন। তাহলে তামাশা কি বন্ধ হয়েছে? তিনি বলছেন শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীর মানুষ আমাদের সমর্থন দিচ্ছে, তাই বিরোধী পক্ষ সুবিধা করতে পারছে না। সারা পৃথিবীর মানুষ প্রথম দিকে সমর্থন দিয়েছিল, এখন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন পর্যায় থেকে বর্তমান সরকারের সমালোচনা করা শুরু করে দিয়েছে। হিউম্যান রাইটস ওয়াচ তারা অপারেশন ডেভিল হান্ট নামে যা চলছে সেখানে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে বলে উল্লেখ করেছে এবং মানবাধিকার রক্ষার জন্য সচেতন থাকতে বলেছে সরকারকে। এবং আরো বিভিন্ন জায়গার থেকে যেসব কথাবার্তা উচ্চারিত হচ্ছে বা বিভিন্ন রাষ্ট্রের প্রতিনিধিরা বর্তমান সরকারের উপদেষ্টাদের সঙ্গে বা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে তারা যেই আহ্বানগুলো জানাচ্ছেন, তাদের বিভিন্ন ধরনের আশঙ্কা, আতঙ্ক থেকে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার ক্ষেত্রে, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করার ক্ষেত্রে তারা তো বিভিন্ন ধরনের অ্যাপিল করছে মানে তারা আহ্বান জানাচ্ছে। এমনকি যুক্তরাজ্য তো কয়েকদিন আগে সতর্কতা জারি করলো তাদের নাগরিকদের চলাফেরার ক্ষেত্রে। তাহলে তো সম্মানিত দর্শক, আশা করছি আপনারা এই সম্পূর্ণ ভিডিও পড়েটা মনোযোগ সহকারে দেখেছেন। শেখ হাসিনা সরকার পালিয়ে যাওয়ার পর নোবেল যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল যে ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থাকাকালীন আজকে সারা বাংলাদেশে চাঞ্চল্যের ঘটনা ঘটেছে, তার মধ্যে থেকে আমি আপনাদেরকে যেসব বাছাই করা একটি ভিডিও ফুটেজ দেখিয়েছি তাও বুঝতে পেরেছেন। এই বিষয়ে একটি আপনাদের ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করবেন। চলুন আমরা এরই ধারাবাহিকতায় কয়েকটি ভিডিও ফুটেজ প্রমাণ সহকারে দেখে আসি। ব্রেকিং নিউজ, সেটি হচ্ছে আওয়ামী লীগের অবশেষে কপাল খুলে গেল। সেটি হচ্ছে অন্তর্বর্তীকালে সরকার প্রধান ডক্টর ইউনূস তিনি শাহাবুদ্দিন চোপ্পুর সাথে কথা বলতে যাচ্ছেন, কিংবা একটা জরুরি ভাবে একটা মিটিং করতে যাচ্ছে। আসলে হঠাৎ করে শাহাবুদ্দিন চোপ্পুর সাথে কেন অন্তর্বর্তীকালে সরকার আর হচ্ছে বিএনপি কেন মিটিং করবে? এটার পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে জাতিসংঘ। কারণ জাতিসংঘ থেকে আপনার প্রতিনিয়ত একের পর এক চাপ সৃষ্টি করতেছে এই অন্তর্বর্তীকালে সরকারের প্রতি, যে আওয়ামী লীগকে কোনোভাবেই বা এত বড় একটা পলিটিক্যাল পার্টিকে কোনোভাবে সাইডে রেখে কিংবা বাদ দিয়ে নির্বাচন কখনোই সুষ্ঠু হবে না, কিংবা এই নির্বাচন বহির্বিশ্বে গ্রহণযোগ্য হবে না। যেখানে আওয়ামী লীগের বর্তমান এই দুর্দশা কিংবা মব জাস্টিস গ্রহণ হতে পারে একের পর এক অরাজকতা সৃষ্টি, আর এর উপরও যদি আপনার বা নির্বাচনে না অংশগ্রহণ করতে দেয় তাহলে তো যে সরকার ক্ষমতায় আসবে মানে আওয়ামী লীগকে তো একদম শেষ করে দিব। বা আওয়ামী লীগ যারা নাকি সমর্থক আছে তারা কি আর খেয়ে পড়ে বাংলার মাটিতে বাঁচতে পারবে না। বা আপনার আন্তর্জাতিক যে আপনার ট্রাইব্যুনাল আছে কিংবা আপনার জাতিসংঘের যে আপনার মানবাধিকার যে আছে তারা কি এই বিষয়টা কি জানান? দর্শক বন্ধুরা, এখন কথা হচ্ছে এই অন্তর্বর্তীকালে সরকার কেন আপনার শাহাবুদ্দিন চোপ্পুর সাথেই মিটিং করতে যাচ্ছে, যাতে আওয়ামী লীগ সক্রিয়ভাবে কিংবা যাতে মাঠে ঘাটে সমান ভাবে যাতে ইলেকশন করতে পারে কিংবা ম্যান্ডেট কালেক্ট করতে পারে। কেন শাহাবুদ্দিন চোপ্পুর সাথে কেন কথা বলবে, শেখ হাসিনার সাথে কেন নয়? এটার পিছনে আরো একটি কারণ হচ্ছে বর্তমান আপনারা অনেকেই জানেন যে আওয়ামী লীগকে যারা নাকি লিড দিবে, যারা নাকি পরিচালনা করবে কিংবা
যারা নাকি বা যাদের মাধ্যমে নাকি জনগণ কিংবা আওয়ামী লীগ সমর্থক কারা বা আওয়ামী লীগ সমর্থককারী যারা নাকি আছে তারা কি আপনারা চলে আসবে কিংবা মিটিং করবে কিংবা ম্যান্ডেট কালেক্ট করবে, ওই ধরনের কোনো প্রার্থী কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু নাই, সবাই কিন্তু পলাতক। এটার জন্যই অন্তর্বর্তীকালে সরকার আর বিএনপি সহ মিটিং করবে শাহাবুদ্দিন চুপ্পুর সাথে। আসলে মিটিংটা হবে কবে, এটার পিছনেও আরো একটি প্যাচ আছে, সেটি হচ্ছে যখন নাকি আপনার এই অন্তর্বর্তীকালে সরকারের যে উপদেষ্টা বা সমন্বয়ক থেকে যারা নাকি উপদেষ্টা হয়েছে তারা যতক্ষণ না পর্যন্ত পদত্যাগ করতেছে। ইতিমধ্যে আপনারা জানেন যে নাহিদ ইসলাম তিনি পদত্যাগের ঘোষণা দিয়ে দিছে, আরো যে 2-4 জন আছে বা যে বাজার আছে তারা যখন নাকি পদত্যাগ করবে এবং যখন নাকি এই সরকার থেকে বের হয়ে তারা মাঠে ঘাটে চলে যাবে, ঠিক তখনই আপনার জরুরি ভাবে কিংবা জরুরি অবস্থান নিয়ে শাহাবুদ্দিন চুপ্পুর সাথে আওয়ামী লীগকে নিয়ে একটা করবেন বা একটা বৈঠক করবেন যে কিভাবে আওয়ামী লীগকে নির্বাচনে ফেরানো যায়। তবে এখানে ডক্টর ইউনূস তিনি আরো একটি কথা বলেন যে সেটি হচ্ছে আপনার নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে, বাট এখানে একটা রিজন আছে, আওয়ামী লীগ যাতে কোনোভাবেই ক্ষমতায় আসতে না পারে কিংবা এই নির্বাচনে যাতে পাশ না হতে পারে, এটা নিয়েও আপনার চুপ্পুর সাথে কথা বলবে। তো আমার কথা হচ্ছে যে ডক্টর ইউনূস বা যে বাজার আছে তারা সম্ভবত হয়তো বা ভয় পেয়ে গেছে, কারণ আওয়ামী লীগের সমর্থক কিন্তু প্রতিনিয়ত আনাচে কানাচে কিন্তু বাড়তি, বা সাধারণ যারা জনগণ আছে সবার মুখে কিন্তু একটাই কথা যে আগের সরকারই ভালো ছিল। আমার মনে হয় এই ক্ষোভটা কিংবা এই ভয়ই হয়তো বা এই ধরনের একটা ডিসিশন নিতে যাচ্ছে। তবে আমি মনে করি যে ক্ষমতায় কে বসবে না বসবে সেটা আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে। আর হচ্ছে এটা ঠিক করবে বাংলাদেশের জনগণের ম্যান্ডেটের মাধ্যমে, বা জনগণ ঠিক করবে যে কোন সরকার আগামী বাংলাদেশের সরকারে বসতে যাচ্ছে। তবে শাহাবুদ্দিন চুপ্পুর সাথে যেই মিটিং করেন না কেন, আমি মনে করি যে আগে নির্বাচনটা আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেন, তারপরে সে না আসল খেলা হবে। হ্যাঁ, অবশ্যই নির্বাচনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে দিতে হবে। মানে আওয়ামী লীগ যখন নাকি আপনার গ্রামগঞ্জে কিংবা থানা পর্যায়ে জেলা পর্যায়ে যখন নাকি কোনো বড় ধরনের আপনার মিটিং করবে, মিছিল করবে, ওই ধরনের যাতে আইনত কোনো বাধা না আসে। যেমন ভাবে বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক দল পাবে আইনত ভাবে সহায়তা পাবে, সাপোর্ট পাবে, ঠিক সেম সাপোর্ট কিংবা সেম ক্যাটাগরিতে যাতে আওয়ামী লীগও পায়, এটার প্রতিও কি খেয়াল রাখতে হবে। আর খেয়াল না রেখেও যেতে পারবে না, কারণ এই নির্বাচনে আপনার জাতিসংঘ কিন্তু কঠিন ভাবে কিংবা বিশেষ ভাবে একটা নজর বন্দিতে থাকবে যে আসলে কতটুকু সুষ্ঠু নির্বাচন হচ্ছে, কিংবা প্রতিটি রাজনৈতিক দল সক্রিয়ভাবে কিংবা আইন কানুন বাংলাদেশের পুলিশ প্রশাসন সবাইকে কি সমানভাবে প্রোটোকল দিচ্ছে কিনা বা আইনতভাবে সাহায্য করতেছে কিনা, এটাও কিন্তু জাতিসংঘ কিন্তু নজর বন্দিতে রাখবে। তবে আমার মনে হয় যে ইতিমধ্যে আপনারা জানেন যে আপনার নাহিদ ইসলাম তিনি পদত্যাগের ঘোষণা দিয়ে দিয়েছেন, এখন শুধু বাকি আছে আপনার কি বলে আরো যে আপনার 2-4 জন উপদেশ আছে যারা নাকি আপনার সমন্বয় থেকে উঠে আসছে। এখন দেখার বিষয় হচ্ছে যে কবে আপনার আরো 2-4 জন আছে এরা পদত্যাগ করতেছে, এবং যখন নাকি তারা মাঠে ঘাটে নেমে যাবে ঠিক তার সাথে সাথেই কিংবা আপনার জরুরি ভাবে শাহাবুদ্দিন চুপ্পুর সাথে একটা মিটিং করবে। মিটিংটা করেন, নির্বাচনে আওয়ামী লীগকে আনেন, কারণ আপনারা তো আনতেছেন না, এটা জাতিসংঘ থেকে আপনাদেরকে চাপ দেওয়া সৃষ্টি হয়েছে। তবে যাই কিছু হোক, আশা করি ভালো কিছু হবে। আপনারা যত যাই বলেন যে নির্বাচনে অংশগ্রহণ নিবে কিন্তু যাতে পাস না করতে পারে কিংবা বিজয় না হতে পারে, এই বিষয়ে খেয়াল রাখতে হবে। ওকে, সমস্যা নাই, খেয়াল রাখেন। এই খেয়াল তো রাখবে জাতিসংঘ, তাই না? যে কিভাবে কোন দল বিজয় হবে বা এইটা ডিসাইড করবে বাংলাদেশের জনগণ, কিংবা ম্যান্ডেট এটা হচ্ছে ডিসাইড করবে। দর্শক বন্ধুরা, আমি মনে করি এটা অত্যন্ত একটা গুড নিউজ আওয়ামী লীগের জন্য, কারণ আওয়ামী লীগের বর্তমান যে অবস্থা, নির্বাচনের অংশগ্রহণ মানে কি একটা মহা খুশির একটা ব্যাপার আমার মনে হয়। আমেরিকা থেকে ট্রাম্পের একটা বড় বক্তব্য আসা, যেখানে তিনি নিজের মুখে বলছেন যে বাংলাদেশের পুরো সিচুয়েশন আমি মোদির উপর ছাড়লাম, এবং তারপর একটা বড় সড় ডেভেলপমেন্ট সামনে এসেছে, সেটা হচ্ছে ভারত বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনী ফেব্রুয়ারি মাসের 17 থেকে 20 তারিখ গোল টেবিল বৈঠকে বসতে চলেছেন। ভারত এবং বাংলাদেশের সম্পর্ক কি আপনারা প্রত্যেকেই জানেন, কিন্তু এই সম্পর্কের মধ্যে একটু বেশি আমাদের নজর কেড়েছে ওয়াশিংটন ডিসি থেকে বিক্রম মিস্ত্রির করা প্রেস কনফারেন্স, যেখানে তিনি জানিয়েছেন যে মোদি অলরেডি ট্রাম্পের সাথে বাংলাদেশ ইস্যু শেয়ার করেছিলেন, এবং তারপর নেক্সট আমাদের স্টেপ কি হতে চলেছে, এবং তারপর পরই এরকম একটা ডেভেলপমেন্ট সামনে এসেছে যে ভারত বাংলাদেশের সীমান্ত রক্ষী একই টেবিলে বসতে চলেছে। এই খবরের ডিটেলসে যাব। তার পাশাপাশি আজকে আপনারা জানতে পারবেন যে বিএসএনএল দীর্ঘ 17 বছর পর প্রফিটে এসেছে। কি কারণ এই প্রফিটে? তাহলে কি সত্যি সরকার নজর দিয়েছে, নাকি কি এমন ঘটনা ঘটে গেল, ম্যাজিক ঘটে গেল যে 17 বছর পর এরকম একটা গভর্নমেন্ট অর্গানাইজেশন বিএসএনএল
প্রফিটে। সমস্ত খবরের ডিটেলসে যাওয়ার আগে নমস্কার, আমি অদ্বিতীয় রয়। আজকে আবার চলে এসেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেলের সঙ্গে অদ্বিতীয়। আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকে লাইভ আমি এখান থেকে শুরু করছি। শুরুতে ভিডিও আমরা দেখবো বিক্রম মিশ্রের, তারপর যাবো তার ডিটেলসে। On what we make of the statement on Bangladesh, well, just to share with you that this was a subject that was discussed between the two leaders, and the Prime Minister shared his views and indeed his concerns with regard to recent developments in Bangladesh and how India sees the situation. I think we hope that the situation in Bangladesh will also move forward in a direction where we can pursue relations in a constructive and stable way with them. But there are concerns about that situation, and the Prime Minister shared those views with President Trump. ইনি হচ্ছেন সেই বিক্রম মিশ্রি যিনি বাংলাদেশে গিয়েছিলেন ঠিকই, কিন্তু 1 ঘন্টার জন্য ওয়াকারুজ্জামানের সাথে বৈঠক করেছিলেন। বাংলাদেশের মিডিয়া চুপ পর্যন্ত খবর পায়নি যে 1 ঘন্টার জন্য বিক্রম মিশ্রি কোথায় গেলেন। এখানে আপনি বুঝতে পারলেন তার বক্তব্যের মধ্যে একটু কারণ এক একটা ওয়ার্ড না ভেবে বলতে হয় যাতে ইম্প্যাক্টটা গোটা বিশ্ব জুড়ে পড়ছে। কারণ এটা আমাদের ভারতের বিদেশ সচিব, এটা বাংলাদেশের না যে উপস সরি মানে আমি তো এটা বলতে চাইনি, হয় না। বিক্রম মিশ্রির যে বক্তব্য আমি এখানে ধরলাম সেটা খুব ভালো করে বোঝার আছে। এখানে তিনি বললেন যে জাস্ট টু শেয়ার উইথ ইউ, যেহেতু মিডিয়া বাংলাদেশকে নিয়ে কোয়েশ্চেন করেছেন, কনসার্ন, এবং এই বিষয়টাকে নিয়ে আলোচনা করা দরকার, যদিও চাই না, বাট ঠিক আছে আমরা একটু শেয়ার করি, কারণ এগুলো খুব খুব ইন্টারনাল একটা ম্যাটার যেখানে চু শব্দ করতে ঝামেলা লেগে যেতে পারে। আপনারা কি মনে করেন বিক্রম মিশ্রি হজম করছে বাংলাদেশের এই সমস্ত বাঁধামি? না, করতে হচ্ছে। কিছু জায়গা থাকে যেখানে আমাদেরকে লজিক্যাল অলওয়েজ কাজ করে না, একটু ব্রেন দিয়েও চলতে হয়। যেখানে তিনি লাইন ইউজ করলেন ভীষণ বোঝার আছে। The Prime Minister shared his views and ended his concern with regard to recent development in Bangladesh and how India sees the situation. দুটো ব্যাপার বোঝার আছে। একটা ইনি এই অ্যাসপেক্টে বললেন এবং আরেকটা লাইন বললেন যে I think we hope that the situations in Bangladesh will also move forward in a direction where we can pursue relations in a constructive and stable way with them. এই দুটো লাইনের মধ্যে হিউজ পার্থক্য। এক বোঝাচ্ছে যে প্রধানমন্ত্রী অলরেডি এই বিষয়টাকে নিয়ে ট্রাম্পের সাথে আলোচনা করেছিলেন, দুটো লিডারের মধ্যে আলোচনা হয়েছিল এবং জানিয়েছিলেন যে বাংলাদেশকে নিয়ে ভারতের ভিউটা কি, ভারত কি মনে করছে বা পিএম কি বুঝছেন সেখানকার সিচুয়েশন। আগে আলোচনা হয়েছে, সেই দিনই না, আগে। তারপর তিনি বললেন যে আই থিঙ্ক উই হোপ, এরপর আমাদের নেক্সট কি স্টেপ নেওয়ার, আমরা নেক্সট কি ভাবছি, আমরা কেমন সম্পর্ক চাইছি, সেই বিষয়ে তিনি এক্সপ্লেন করলেন যে আই থিঙ্ক উই হোপ দ্যাট দ্য সিচুয়েশন ইন বাংলাদেশ উইল অলসো মুভ ফরওয়ার্ড ইন আ ডিরেকশন ওয়্যার উই ক্যান পারসিউ রিলেশনশিপ ইন আ কনস্ট্রাকটিভ এন্ড স্টেবল ওয়ে উইথ দেম। অর্থাৎ আমরা এগোচ্ছি, আমরা চাই যে একটা স্টেবল সম্পর্ক হোক, একটা কনস্ট্রাকটিভ সম্পর্ক হোক, সেদিকে বিল্ড আপ করতে রিলেশন। আশা করছি বাংলাদেশও আসবে, কারণ ক্লিয়ারেন্স তো সেই দিনই হয়ে গেছিল যেদিন ট্রাম্প সত্তায় বসেছিলেন, সরকারে এসেছিলেন এবং শেখ হাসিনা উইশ করতেই আপনাদের এইটাই রাইট টাইম মনে করার যে শেখ হাসিনাকে বলেছিলেন যে হ্যাঁ আমি আপনাকেই প্রধানমন্ত্রী হিসেবে দেখি বাংলাদেশের। তারপর তিনি এটা বলছেন যখন প্রধানমন্ত্রীর সাথে ফার্স্ট অফিসিয়াল মিট করলেন ট্রাম্প একসাথে, সেখানে তিনি বলছেন যে আমি জানি মোদি এই বিষয়টাকে নিয়ে যা পড়েছেন বা যা আমাকে জানিয়েছেন সেটা এই পুরো ম্যাটারটা ওনার উপরই থাক, উনি ভালো ডিল করবেন, কারণ বাংলাদেশের কারেন্ট সিচুয়েশন কি সেটা মোদি ভালো জানেন। এবং বিক্রম মিশ্রির এরকম একটা বক্তব্য ওয়াশিংটন ডিসি থেকে প্রেস কনফারেন্সের মাধ্যমে জানানো, এটা ওয়ান টাইপ অফ বাংলাদেশকেও বার্তা দেওয়া যে বুঝে গেছো সিচুয়েশন। ডিপ স্টেট নিয়ে যে চর্চা তোমাদের মধ্যে ছিল, একটা খলবলি, বুঝে গেছো সিচুয়েশন। এবার আমরা আশা করছি যে তোমরা বুঝতে পারছো, আর না হলে আমরা কি করতে পারি সেটাও তোমরা বুঝতে পারছো। তার পরপর যে ডেভেলপমেন্ট এলো সেটা চোখে পড়ার মতো, সেটা হচ্ছে নিউ দিল্লির বিএসএফ সদর দপ্তরে বৈঠক হবে। দুই দেশের সীমান্ত রক্ষীদের মধ্যে বিএসএফ এর ডিজি দলজিৎ সিং উপস্থিত থাকবেন এবং বিজিবি মেজর জেনারেল মোহাম্মদ আসারুজ্জামান সিদ্দিকী উপস্থিত থাকবেন। 17 থেকে 20 ফেব্রুয়ারি এই বৈঠক চলবে। অফকোর্স এর মাধ্যমে আপনারা বুঝতে পারলেন যে বাংলাদেশ থেকেই আসছেন মোহাম্মদ আসারুজ্জামান সিদ্দিকী, বাংলাদেশ থেকেই দিল্লি সফরে আসছেন। কিন্তু মাঝখানে একটা পয়েন্ট আছে, পয়েন্ট হচ্ছে যে খবরটা আজকের না, বৈঠক হওয়ার কথা অলরেডি 1 মাস আগে থেকে চলছিল। আমি কেন বললাম আপনাদেরকে যে বিক্রম মিশ্রি 1 ঘন্টার জন্য ওয়াকারুজ্জামানের সাথে বাংলাদেশে গিয়ে 1 ঘন্টার জন্য সাইড হয়ে গেছিলেন না, মানে বুঝতে হবে সিচুয়েশনটা। বাংলাদেশের সীমান্ত রক্ষীদের সাথে অলরেডি ভারত সরকার কিন্তু যোগাযোগ রাখছে,
যোগাযোগ ভালোই আছে, সেখানে হঠাৎ করে যখন এই বৈঠকের কথা অলরেডি 1 মাস আগে আমি নিজে কভার করেছিলাম, তখন বাংলাদেশের দিক থেকে ইন্টারিম গভর্নমেন্টের দিক থেকে জানানো হয়েছিল, বাংলাদেশের মিডিয়াকে জানানো হয়েছিল না 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 ভারতের সঙ্গে ওইসব বৈঠক না, তো ওই সমস্ত শেখ হাসিনার টাইমে হতো, আমাদের টাইমে এই সমস্ত কোনো বৈঠক হবে না। এবং তারপর ট্রাম্পের বক্তব্য আসা, মোদি ট্রাম্পের সম্পর্ককে নিয়ে এত চর্চার পর সেই সম্পর্ক সামনে আসা, বিক্রম মিস্ত্রির বক্তব্য যেখানে তিনি বললেন যে অলরেডি আলোচনা হয়েছে, এরপর আমাদের ভিউ এই, আর তারপর দেখতে পাচ্ছি বাংলাদেশ নরমে। শুধু কি এই অ্যাঙ্গেলে আপনারা নরম দেখতে পাচ্ছেন না, আমি আপনাদের কাছে আরেকটা অ্যাঙ্গেল প্রেজেন্ট করছি যেখানে আরো ক্লিয়ার হয়ে যাবে যে দিকটা আমি তুলতে চাইছি, যে বাংলাদেশের সুর ভারতের প্রতি নরম হচ্ছে এবার, কারণ জেনে গেছে যে ভারতের হাতে কত ক্ষমতা। কারণ রিসেন্ট ডেভেলপমেন্ট হচ্ছে যে বিদ্যুতের বকেয়া বিল পরিশোধ নিয়ে দীর্ঘ টালবাহানার পর ফের গৌতম আদানিকে 1600 মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র পূর্ণ সক্ষমতা চালু করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ আহ্বান জানিয়েছে যে না ভাই প্লিজ আমাদের এখানে বিদ্যুৎ সরবরাহ করেন। যে বাংলাদেশ বলছিল যে প্রয়োজন নেই আদানির বিদ্যুতের, আমরা এখানে পাওয়ার প্ল্যান্ট সমস্ত বানিয়ে নেবো, দেখে নেবো, দরকার নেই এরকম কারেন্টের, ভারতের আমাদের প্রয়োজন হলে ভারতের কোনো জিনিস নেবো না। সেই ভারতের কাছে ইন্টারিম গভর্নমেন্ট আহ্বান জানাচ্ছেন যে গরমকাল আসছে, প্লিজ আমাদের এখানে যেন বিদ্যুৎ সাপ্লাই হয়। এর মাধ্যমে আপনারা এটুকু ক্লিয়ার হয়ে গেলেন যে ভারত যথেষ্ট ভাবে বাংলাদেশের ইন্টারনাল সিচুয়েশনটাকে দেখছে, বুঝছে এবং কন্ট্রোল করছে যথেষ্ট ভাবে। বাকি তো মোহাম্মদ ইউনূসই জানে যে এদিকে তো ট্রাম্প বসে গেছে এবং যে কোনো দিন ঘন্টা বেজে যেতে পারে, যে কোনো কিছু ঘটে যেতে পারে। কিন্তু ভারত এবং বাংলাদেশের সিচুয়েশনটা কোন দিকে যায়, তাদের রিলেশন কোন দিকে ডেভেলপমেন্ট হয়, সেটা আমরা ফেব্রুয়ারি মাসের 17 থেকে 20 তারিখের মধ্যেই জেনে যাবো যে বৈঠকের মধ্যে আসল তথ্য কি বেরিয়ে আসে। কিন্তু তার পাশাপাশি আজকে আমরা যেটা জানবো সেটাও ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বিএসএনএল দীর্ঘ 17 বছর পর প্রফিটের মুখ দেখেছে, যেখানে থার্ড কোয়ার্টারের রিপোর্ট সামনে এসেছে 262 কোটি টাকা প্রফিট করেছে এই বিএসএনএল, যেখানে 14 to 18% রেভিনিউতে গ্রোথ দেখা যাচ্ছে বিএসএনএল এর। এবং অতি অবশ্যই 3টে সেক্টর আপনাদেরকে জানতে হবে যে কি কি বিষয়ের উপর ডিপেন্ড করে এইরকম একটা প্রফিট দেখেছে বিএসএনএল, সেটা তো জানবো। তার পাশাপাশি যেটা জানবো সেটা হচ্ছে গভর্নমেন্ট, এই সমস্ত গভর্নমেন্ট সেক্টরের দিকে যদি গভর্নমেন্ট নিজেই ফোকাস না করে তাহলে এরকম প্রফিট দেখা সম্ভব না। যেই কেন্দ্র সরকার একটু ফোকাস করেছে এবং 6000 কোটি টাকা অ্যাপ্রুভ করেছে শুধুমাত্র নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য, তারপরে এই বিএসএনএল প্রফিটে। প্রথম অতি অবশ্যই বিএসএনএল নিজের সার্ভিসকে ইমপ্রুভ করেছে। বিএসএনএল যে সমস্ত এমপ্লয়িরা রয়েছেন তারা নিজেদেরকে রাজার বেটা হরিশ্চন্দ্র মনে করে থাকেন এবং সেই কারণে খুব পুয়ার সার্ভিস দিয়ে থাকেন। বাট আগেকার মানুষ এবং এখনকার ভারতের মানুষের মধ্যে রয়েছে হিউজ পরিবর্তন, যেখানে 5 টাকা এক্সট্রা দিয়ে ভারতের মানুষ ভালো সার্ভিস নিতে অভ্যস্ত। তারা এটা অভ্যাস হয়ে গেছে যে আমাদের ভাই গুড আর খুবই ভালো সার্ভিস চাই, নেটওয়ার্কের সঙ্গে কোনো রকম 1% কম্প্রোমাইজ আমরা নেব না, সেই দিকেই কাজ করা স্টার্ট করেছে বিএসএনএল। এবং সেকেন্ড হচ্ছে কস্ট কাটিং, ফিনান্সিয়াল কস্ট কাটিং। এতদিন পর্যন্ত বিএসএনএল এর সাথে যেটা হয়েছে সেটা হচ্ছে যে যতটা রেভিনিউ জেনারেট করছে বিএসএনএল তার থেকে অনেক বেশি এক্সপেন্ডিচার, তো সেখানে ভাই খরচ কমাতে হবে এবং খরচ কমিয়ে আমাদের যাতে রেভিনিউটা বেশি জেনারেট হয় এবং খরচ যাতে কমে সেই দিকে ফোকাস করতে হবে। আর তার রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি যে থার্ড কোয়ার্টারে বিএসএনএল প্রফিটে। আর হয়েছে যে সাবস্ক্রাইবার বেস, আমি তো মনে করে থাকি যে সাবস্ক্রাইবার বেস তো অলরেডি রেডি ছিল বিএসএনএল এর, আমরা অনেকেই বিএসএনএল এর সাথে যুক্ত হতেই চাইছিলাম, শুধুমাত্র একটুখানি কমিউনিকেশন একটু সার্ভিসে ইমপ্রুভমেন্টেরই দরকার ছিল বিএসএনএল এর, আর সেই দিকেই যাচ্ছে। যার জন্য রিপোর্ট বলছে যে 2024 জুন থেকে ডিসেম্বরে যেটা 8.4 করোড় সাবস্ক্রাইবার বেস ছিল সেটা বেড়ে হয়ে গেছে 9 কোটি। এগুলো তো হয়ে গেল সেই সমস্ত ফ্যাক্টর যার উপর ডিপেন্ড করে বিএসএনএল এখন প্রফিটের মুখ দেখছে। কিন্তু এই সমস্ত গভর্নমেন্ট সেক্টরগুলোর এই পরিস্থিতি কেন হয়ে থাকে? এই কারণেই হয়ে থাকে, এক কথায় বলতে গেলে সেটা হচ্ছে গভর্নমেন্ট, সরকার এবং মন্ত্রীরা বসে বসে এই সমস্ত সেক্টরকে লুট করে। আমরা যদি শুধুমাত্র জলজান্ত এক্সাম্পল হিসেবে বিএসএনএল কে দেখি তো জানবো 2000 সালে আসা এই কোম্পানি যাকে লুট করা হয়েছে, নট অনলি বিএসএনএল, সমস্ত টেলিকম সেক্টরকেই পুরোপুরি খেয়ে নেওয়া হয়েছিল। 2002 আমরা যদি একদমই 14 আগে পর্যন্ত বলি তো ভুল হবে না, মাত্র 2G নেটওয়ার্ক আনতে গিয়ে যেখানে এত ঘাপলা হয়ে গেল। 2G স্ক্যাম আপনাদের সামনে মনে করিয়ে দিচ্ছি আমি, 2G কে নিয়ে কত বড় ঘোটালা হয়েছিল, যেখানে ক্যাগ রিপোর্টে দেখানো হয়েছিল যে 1,76,000 কোটি টাকা লস হয়েছে ভারত সরকারের এবং সেটাকে নিয়ে দেশ জুড়ে আন্দোলন শুরু হয়েছিল। ওটা তো ছিল 2G আনতে গিয়ে, আর তারপর থেকে আমাদের দেশে এসেছে 3G, 4G, 5G, এখন তো 6G ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কথা শুনতে পাচ্ছি কিন্তু কোন রকম ঘোটালা দেখতে পাচ্ছি না। এর থেকে বোঝা যায় যে সরকার এবং মন্ত্রীদের যদি ইন্টেনশন ঠিক থাকে তো এই সমস্ত গভর্নমেন্ট সেক্টরেরও কিন্তু কিছু না কিছু হয় বা ভালো অবস্থায় থাকে, ইনফ্যাক্ট অনেক ভালো অবস্থায় থাকে। যেখানে পি চিদম্বরমের কথা আমি আপনাদেরকে মনে করাবো, ইউপিএ গভর্নমেন্টের টাইমে যেখানে ফাইন্যান্স মিনিস্টার তিনি ছিলেন এবং তখনই সামনে এসেছিল এই 2G ঘোটালা,
যেখানে ডিএমকে নেতা, তখন তো ভাই গঠবন্ধনের সরকার, ডিএমকে নেতা এ রাজা তিনি 15 মাস জেলও খেটেছিলেন গভর্নমেন্টের 1,76,000 কোটি টাকা লস করানোর জন্য। 2017 সালে সুপ্রিম কোর্টের ফাইনাল ভার্ডিক্ট আসে এই 2G স্ক্যামকে নিয়ে, এবং সেখানে বলা হয় ল্যাক অফ এভিডেন্সের জন্য বেকসুর খালাস করা হলো এ রাজা, ডিএমকে নেতা এবং বাকি আরো বেশ কিছুজন যাদের নাম জড়িয়েছে তাদেরকে, ল্যাক অফ এভিডেন্সের জন্য। খুব ভালো অফার, দেখুন আপনাদের খুব ভালো লাগবে যদি আপনাদেরকে বলা হয় যে 1,76,000 কোটি টাকা আপনারা প্রফিট করবেন বা আপনাদের পকেটে ঢোকানো হবে, শুধুমাত্র 15 মাস থেকে 16 মাস একটু জেল খাটতে হবে। আমি তো মনে করে থাকি আপনাদের মধ্যে অনেকেই রাজি হয়ে যাবেন যে হ্যাঁ ভাই 15 মাস জেল খেটে নেবো, যদি সেখানে 1,76,000 কোটি টাকা প্রফিট হয় আর একটু লাক্সারিয়াস ট্রিটমেন্ট হয় জেলে, তো সমস্যা কোথায়? তাহলে আমরা বুঝতে পারলাম যে সরকার মন্ত্রীরা মিলে এই সমস্ত টেলিকম সেক্টর গুলোকে গিলে খেয়েছিল, যেখানে সুপ্রিম কোর্টও এন্ড পর্যন্ত কিছু করতে পারেনি। তারা ল্যাক অফ এভিডেন্সের জন্য বেকসুর খালাস করেছে। টাই আপ করুন বাংলাকে নিয়ে, আমাদের পশ্চিমবঙ্গকে নিয়ে, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট তো ছেড়ে দিলাম, হাইকোর্টও কিছু করতে পারবে না যদি না আপনারা আপনাদের ভোটের মাধ্যমে ঠিকঠাক গভর্নমেন্টকে চুজ করে এবং ঠিকঠাক লোকের হাতে নিজের রাজ্য না তুলে দেন। তাহলে এই সমস্তই দেখতে হবে, না হাইকোর্ট না সুপ্রিম কোর্ট কেউই কিছু করতে পারবে না। এবং ফাইনালি আমরা যে দুর্নীতি দেখতে অভ্যস্ত, যেটা আমাদের হ্যাবিট হয়ে গেছে, সেটাই আমরা দেখতে থাকবো। কিন্তু যদি গভর্নমেন্টের ইন্টেনশন সঠিক হয়, তো বিএসএনএল এর মতো টেলিকম সেক্টর গুলো 17 বছর লেগে গেছে কিন্তু প্রফিটের মুখ ভাই দেখেছে। তো সরকারের এবং সরকারের মন্ত্রীদের যারা রয়েছেন তাদের ইন্টেনশন ঠিক থাকাটা খুব বেশি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। যাই হোক, বাকি আপনাদের মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকে এখানে এন্ড করি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে অদ্বিতীয় চ্যানেল। তো সম্মানিত দর্শক শ্রোতা, আশা করছি আপনারা দুইটা ভিডিও পড়েছে মনোযোগ সহকারে দেখেছেন। নোবেলজয়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থাকাকালীন আজকে সারা বাংলাদেশে যেসব চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে, তার মধ্যে থেকে আমি আপনাদেরকে যেসব ভিডিও ফুটেজ গুলা প্রমাণ সহকারে দেখিয়েছি তাও বুঝতে পেরেছেন। এই বিষয়ে আপনাদের একটি মূল্যবান গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করবেন। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে অন্য আরেকটি নতুন নিউজ ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।